এরপরে এরা জঙ্গলে একসঙ্গে কিছু সুন্দর টাইম স্পেন্ড করে। কিন্তু এখানে চেনফেই এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে আসলে অ্যাফেইয়ের সঙ্গে লাইন দেওয়ার চেষ্টা করছে শিওন। এদিকে অ্যাফেই খুব মন খারাপ করে বসেছিল। শিওন এসে ওর কাছ থেকে সেই রুমালটা বের করে দেওয়ার চেষ্টা করেছিল ফেইকে, কিন্তু ফেই একদম নির্বাক হয়ে বসেছিল। ওকে বারবার ডাকছিল শিওন। ফেই তখন বলে, কি হয়েছে এটা কি? তখন শিওন ওকে বলে, কি হয়েছে, তুমি কি ভাবছো? ফেই বলে, আমি কি আমার মায়ের মতো যোদ্ধা হতে পারবো কখনো? এই একটুখানি সময়ের ভিতরেই আমি অনেক কিছু অবজার্ভ করেছি। এজন্যই বোধহয় মা বলতো কেন পাহাড়ের ভিতরে আটকে থাকাই ভালো। শিওন বলে, আরে কি হয়েছে? কেবল তো তুমি এই দুনিয়াটাকে দেখছো, আস্তে আস্তে তুমি আরো অনেক বেশি শক্তিশালী হবে এবং দেখবে দুনিয়াটা আসলে কত সুন্দর। ফেই তখন বলে, তুমি তো দেখছি আমার বাবার মতো জ্ঞান দেওয়া শুরু করেছো, যাও এখান থেকে। ফেইয়ের আসলে মনে মনে খারাপ লাগছিল 48 শক্তিশালী সংগঠন ছেড়ে আসার পর থেকে, তাই ও চুপচাপ বসেছিল। আর একটু দূরে গিয়ে একটা গাছের খুঁড়ির উপর বসে পড়ে শিওন আর নিজের মনে সুন্দর করে একটা বাঁশি বাজাতে লাগে। যে বাঁশির সুর শুনে ফেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই এরা সবাই শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যাচ্ছিল। ঠিক তখনই টাওয়েস্ট মাস্টার এসে ফেইকে ডাকে আর বলে, আমরা কি একটু প্রাইভেটলি কথা বলতে পারি? এরপর হঠাৎ করেই ফেইকে ওই লোক অ্যাটাক করে আর বলে, আমি জানি তোমার ফাইটিং স্কিল অনেক বেশি সুন্দর এবং তুমি এই স্কিল মনে হয় 48 শক্তিশালী সংগঠন থেকেই পেয়েছো। আচ্ছা, তুমি কি পড়াশোনা করতে পারো? যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে তোমার জন্য আমার একটা উপদেশ আছে। তখন ফেই বলে, হ্যাঁ পারি তো। তারপরে ওই লোক ফেইকে একটা পুঁথি দেয় আর বলে, কোনো একদিন এটা তোমার অনেক কাজে লাগবে এবং এটা সবসময় নিজের সাথেই রেখো। এটা বলে টাওয়েস্ট মাস্টার ওখান থেকে বিদায় নিয়ে নেয়। শিওন বলে, টাওয়েস্ট মাস্টার অনেক বেশি শক্তিশালী, তাই তাকে রক্ষার জন্য আমাদের প্রয়োজন পড়বে না। চলো এবার আমরা নিজেদের মতো পথ হাঁটতে শুরু করি। এরপর এরা শহরের ভিতরে চলে আসে। ওদিকে আমাদের লিশেংকে দেখানো হয়। লিশেংয়ের কাছে ম্যাডাম অং জিজ্ঞেস করছিল সে কেন সেদিন রাত্রে এভাবে পালিয়ে গিয়েছিল, সে কারণে আজকে ফেইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন লিশেং বলে, আমি সবসময় ভেবেছি আসলে ফেই আমার থেকে অনেক বেশি যোগ্য এবং 48 শক্তিশালী সংগঠনের নেতা যদি কেউ হতেই পারে সেটা হবে ফেই। সেজন্য আমি ফেইয়ের থেকে এক ধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তবুও আমি ফেইয়ের সঙ্গে পারলাম না। কিন্তু ফেইয়ের মা অর্থাৎ আন্টি সবসময় মনে করে যে ফেইয়ের কারণে আমার বাবা মারা গিয়েছে আর সেজন্য তিনি সবসময় চান ফেইয়ের থেকে আমাকে এগিয়ে রাখতে, কিন্তু আমি তো সেটা চাই না। এদিকে ফেইরা একটা বাজারে এসেছিল। এখানে এসে নিজেদের মতো করে ওরা অনেক কিছু দেখছিল। চেন ফেই ফেইকে কিছু একটা দেওয়ার জন্য কিনতে চেয়েছিল। এরপরে একটা জেট পেন্ডেন্ট দেখতে পায়, যে পেন্ডেন্টটা অনেক সুন্দর ছিল। চেন ফেই ফেইকে বলে, তুমি আমার ছোট বোন, এটা তোমাকে সবসময় রক্ষা করবে, তাই এটাকে নিজের কাছেই রেখে দিবে। এরপর ওরা একটা ইনে এসে ওঠে। মূলত এই ইনেই ওরা থাকতে চেয়েছিল, কিন্তু এখানে বাউসান নামের একটি ছেলে যে ছিল অনেক মোটু এবং এখানকার ম্যাজিস্ট্রেটের ছেলে, সে এসে এদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করে। তো ফেই তো ওই ছেলেকে মেরে একদম ফাটিয়েই দিত, কিন্তু তার আগেই ওই ছেলেটিকে আরও অন্যদিকে কনভার্ট করে নিয়ে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়ে শিওন, কারণ ও কোনো ঝামেলা চাইছিল না। এরপরে ইনের ভিতরে এরা সবাই দাঁড়িয়ে থাকে আর শিওন ফেইকে বলে একটা জায়গায় দেখা করতে। এদিকে সেন্তিয়ানশুকে দেখতে পায়। সেন্তিয়ানশু এসেছিল এখানে বিশেষ কারোর খোঁজে। তখন এখানে জাকো গ্যাং নামের আরও একটি গ্যাং লিডারকে দেখতে পায়। এই লোকটিও এসেছিল উ ফ্যামিলির 2 ভাই বোনকে খুঁজতে। সেন্তিয়ানশু মনে মনে খুঁজছে একজনকে আর ওই লোক খুঁজছে অন্যজনকে। সেন্তিয়ানশু তার একজন গার্ডকে বলে, যেভাবেই হোক আমার চাই ওই ছেলেটিকে, তাকে খুঁজে বের করো। এদিকে আমরা আবার ফেইকে দেখতে পাই। ফেই এসেছিল সেই জায়গায় শিওন ওকে যে জায়গায় আসতে বলেছিল। এখানে এসে চারিদিকেও শিওনকে খোঁজে। শিওন পিছন থেকে ফ্ল্যাটিং স্টাইলে বলে, তুমি আমাকে খুঁজছো নাকি সুন্দরী? এরপরে শিওনকেও বলে, কেন তুমি এখানে আমাকে আসতে বলেছো? তখন শিওন বলে, তোমাকে ফরএভার ওয়াইন খাওয়াবো বলে, এই ওয়াইন খেলে তুমি পাগল হয়ে যাবে। শিওনকেও বলে, ও আচ্ছা তাই নাকি, তো চলো দেখা যাক কেমন সুন্দর এই ওয়াইন। তারপরে ও ঠকঠক করে ওয়াইন খেতে লাগে। শিওন তখন ফেইকে বলে, এভাবে খাচ্ছ? পরে যেন আবার অজ্ঞান না হয়ে যাও, কারণ এই ওয়াইনটা অনেক বেশি শক্তিশালী। ফেইয়ের মন খারাপ ছিল। শিওন বলে, কোনো কিছু ভাবছো? ফেই তখন কিছু বলে না, কিন্তু শিওন তো জানে ফেইয়ের মাথায় অনেক চিন্তা। ফেইয়ের জীবনটাও অন্যরকমও হতে পারতো, খুব সাধারণ, কিন্তু না, ফেইকে তো যুদ্ধ করেই কাটাতে হবে। আর সেই সব নিয়েই মূলত ফেইয়ের চিন্তা ছিল। ফেইয়ের দিকে তাকিয়ে শিওন বলে, এই মেয়েটি কত সুন্দর, কত চার্মিং, একে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু ফেই খুবই টাফ একটা গার্ল, খুব সহজে বেশি কথাবার্তা বলে না, আর কারোর সঙ্গে ফ্লার্টিং তো অনেক বেশি দূরের কথা।
তো ফেই অনেক ওয়াইন একসঙ্গে খাওয়ার কারণে বেশ ঝিমঝিমে ভাব চলে এসেছিল ওর ভিতরে। কিছুক্ষণ পরে দেখে যে আর কোনো ওয়াইন নেই, তখন ও শিইয়নকে বলে আর ওয়াইন নেই। তখন শিইয়ন ওর দিকে তাকিয়ে বলে আমি বলেছিলাম তোমাকে এই ওয়াইন তুমি বেশি সহ্য করতে পারবে না। এর সাথে সাথে দেখা যায় ফেই অজ্ঞান হয়ে গিয়েছে। শিইয়ন তখন সুইট করে একটা হাসি দেয় আর বলে আগেই জানতাম এরকমটাই হবে, কিন্তু তুমি তো এরকম দেখানোর চেষ্টা করলে যে তুমি অনেক ভালো একজন ড্রাঙ্কার। এরপরে ফেইকে নিয়ে ওই ইনের ভিতরে চলে আসে, ফেইকে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে ফেইয়ের গলায় থাকা সেই লকেটটা ঠিক করতেই যাচ্ছিল, কিন্তু কি একটা ভেবে সেই লকেটটাকে আর স্পর্শ করে না শিইয়ন। এরপরে বলে তোমার জন্য আজকে আমি একটা সত্যিকারের তলোয়ার এনে দিব। এরপরে শিইয়ন চলে আসে একটা কামারের কাছে। এখানে এসে তার সব থেকে সুন্দর সুন্দর তলোয়ারগুলোকেই দেখাতে বলে। লোকটি তখন ওকে অনেকগুলো তলোয়ার দেখায়। একটি তলোয়ার দেখে খুব ভালো লাগে শিইয়নের। শিইয়ন বলে এটাতে ফেইকে খুব ভালো মানাবে। এদিকে ফেইয়ের ঘুম ভেঙে গিয়েছিল। ফেইয়ের মনে হয় যে গতকাল আসলে কি হয়েছিল ওর সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই মনে করতে পারে না। বসে বসে মনে করার চেষ্টা করছিল, তারপরেও কিছুই মনে পড়ে না ওর। তখন ফেইয়ের সঙ্গে ও চুচু দেখা করতে আসে। ফেইকে জানায় যে ওর অনেক পেটে ব্যথা করছে, এখনই ডক্টরের কাছে যেতে হবে। ফেই তখন ওর হাতে থাকা জেট পেন্ডেন্টটা টেবিলের উপরে রেখেই ওখান থেকে ও চুচুকে নিয়ে বাহিরে বের হয়ে আসে। চেন ফেইকে জানিয়ে যায় ওরা হাসপাতালে যাচ্ছে। এরপরে হাসপাতালে চলে আসে। ফেই বাহিরে ওয়েট করছিল। তখনই ও আকাশ থেকে একটা পাখি উড়তে দেখে। যে পাখিটা উড়তে দেখেছিল শিইয়ন নিজেও, আর এটা ছিল খুব খারাপের একটা প্রতীক। শিইয়ন বুঝতে পারে ওই ইনে কিছু একটা হয়েছে। তখন দেখা যায় দিশা গ্যাংয়ের সমস্ত লোকজন এখানে হাজির হয়ে গিয়েছে এবং যে ইনটাতে ওরা উঠেছিল সেই ইনে আগুন ধরে গিয়েছে। তখনই স্যার বাই নামের একটা লোক আসে শিইয়নের সামনে, আর শিইয়নকে আটকায় আর বলে সামনের দিকে এগোবেন না, কারণ সামনে ভয়ানক অবস্থা ঘটে গিয়েছে। আর ওই ইনে যে আগুন ধরিয়েছিল সে ছিল এই গ্যাং লিডার, যে ছিল জাগো গ্যাং লিডারের লিডার। ফেই এবং ও চুচু ভীষণই অবাক হয়ে যায়, কারণ একটু আগেই ওরা ওখান থেকে বের হলো, ইতোমধ্যেই নাকি ওটা ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে এই শহরের ম্যাজিস্ট্রেটকে দেখানো হয়। ম্যাজিস্ট্রেট যখন তল্লাশি করার হুকুম দিয়েছিল তখন ওই লোকটি বলে কোনো তল্লাশি হবে না, কারণ ওই লোকটি নিজেই তো এখানে আগুন দিয়েছে। তখন দিশা গ্যাংয়ের লিডার সেন্তিয়ানশু আসে। সেন্তিয়ানশু বলে ম্যাজিস্ট্রেট তুমি কি ভুলে যাচ্ছ, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কোনো ব্যাপারে নাক গলানোর কোনো দরকারই নেই। আসলে সেন্তিয়ানশু এবং ওই জাগো গ্যাং লিডার এরা দুজনেই হাত মিলিয়েছে, আর দুজন দুই উদ্দেশ্য সাধনের জন্যই এসব করছে। এদিকে ফেইয়ের খুব কষ্ট লাগে, আর ও চুচু প্রচণ্ড কাঁদছিল, কারণ তখনও ওই ইনের ভিতরে ও ছোট্ট ভাইটি ছিল। কিন্তু ওরা জানতে পারে ছোট্ট একটা বাচ্চা ছেলে নাকি এখান থেকে পালিয়ে গিয়েছে। এখন সমস্ত শহরে ও চুচুকে খোঁজার জন্যই দিশা গ্যাং লিডার তার সমস্ত ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে। এফআই এখন ভাবে যেভাবেই হোক ওদেরকে এই শহর থেকে পালাতে হবে, কিন্তু শহরের সব জায়গায় ওরা চেকপোস্ট পর্যন্ত ইতোমধ্যেই বসিয়ে দিয়েছে, তাহলে ওরা কোথায় পালাবে? তখন ওরা ঠিক করে ওরা ম্যাজিস্ট্রেটের বাড়িতেই পালাবে, কারণ ওখানে দিশা গ্যাংয়ের ছেলেরা কখনোই খুঁজতে যাবে না। ও চুচুকে একটা জায়গায় ফেই লুকিয়ে রাখে আর বলে একটু পরেই আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, শুধু এইটুকু সময় তুমি সাবধানে থেকো। পুরো শহরে দিশা আর্মিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, ইতিমধ্যেই রাত হয়ে গিয়েছে। তখন এখানে ফেই চলে আসে, কিন্তু ফেই ওর পোশাক পরে এসেছিল একটা আর্মি পোশাক, কারণ ওই ইতিমধ্যেই দিশা গ্যাংয়ের একজন আর্মিকে মেরেছে এবং তার পোশাকটা নিয়ে নিয়েছে এবং ও চুচুর জন্য একটা নিয়ে এসেছে। এই পোশাক পরে ওরা সবার চোখে ধুলা দিয়ে সোজা ম্যাজিস্ট্রেটের বাড়িতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই একটা অন্য ছেলের সঙ্গে দেখা হয়েছিল শিইয়নের। এই ছেলেটির নাম হলো জিশেন। এ একটা পলিটিক্যাল ক্যারেক্টার আর কি, আর একে খোঁজার জন্যই দিশা গ্যাংয়ের লোকজন সব দিকে ছড়িয়ে পড়েছে এবং জিশেন শিইয়নকে গুড ব্রাদার বলে ডাকছিল। এরা একটা ইনে এসে উঠেছে। তো জিশেন এখন শিইয়নকে বলে কোনোভাবেই তুমি এখন বাইরে যেও না, আমি জানি ইনের ভিতরে তোমার বন্ধুরা ছিল যারা পুড়ে মারা গিয়েছে, তারপরেও এখন তুমি যদি বাইরে ওদেরকে খুঁজতে চাও তাহলে তুমি ওদের চোখের সামনে পড়ে যাবে আর তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদিকে স্যার পাই আসলে ওই ইনের যা কিছু পুড়ে গিয়েছিল তার কিছু বিলঙ্গিংস এখানে নিয়ে এসেছিল। এর ভিতরে ওই জেট পেন্ডেন্টটা দেখতে পায় শিইয়ন। দেখা মাত্র শিইয়নের মনে পড়ে যায় এফআইকে তো এটা চেনফেই দিয়েছিল উপহার হিসেবে। এটা পুড়ে গিয়েছে, তার মানে কি এফআইও পুড়ে মারা গিয়েছে? না না, এটা হতেই পারে না। কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না শিইয়ন। এদিকে এরা দুইজন চলে এসেছিল ম্যাজিস্ট্রেটের বাড়িতে। কোনো মতে ভিতরে ওরা ঢুকে পড়ে, কিন্তু ওদের ভাগ্য ভালো যে ভিতরে কেউ ছিল না। আসলে ম্যাজিস্ট্রেটের বাড়িটা এত বেশি বিশাল যে এখানে খুব একটা লোকও থাকে না। কিন্তু কিছুক্ষণ পরে আমরা একজন মহিলাকে দেখতে পাই। এই মহিলার নাম হলো দুয়ান। এই মহিলা মূলত ম্যাজিস্ট্রেটের শালিকা।
এবং তাছাড়া এই মহিলা মানসিক ভারসাম্যহীন এবং এ পাস্টের ভিতরে আটকে আছে। তো এই মহিলা বিশেষ একটা কনসার্নের বিষয়ও না। এদিকে আমরা সেই ইয়নকে দেখতে পাই, ওরা চিন্তা করছিল এই শহর ছেড়ে এখন কিভাবে পালাবে, কারণ শহর থেকে কোনো মানুষ এখন বাইরে বের হতে পারবে না। দিশা গ্যাং তো সেই ব্যবস্থাই করেছে, তাহলে ওরা এখন কিভাবে এখান থেকে পালাবে। এদিকে দিশা গ্যাংয়ের লোকজন সব জায়গায় উঁচু এবং তার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। সেই ইয়ন তখন মনে মনে ভাবে, আসলেই কি দিশা গ্যাং উঁচুকে এবং তার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে নাকি অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে, কারণ ওরা তো সমস্ত ইনে আগুন ধরিয়ে দিয়েছিল, আর ওই ইনে উঁচু এবং তার ছোট ভাই পুড়ে মরে যাওয়ার কথা। আমার মনে হয় ওরা অন্য কিছু খুঁজছে। আসলে উঁচুর গলায় যে লকেটটি আছে ওই লকেটটিকেই খোঁজার চেষ্টা করছে দিশা গ্যাংয়ের লোকজন, আর সেজন্যই তো ওরা যখন জানতে পেরেছে এখানে কোথাও লকেটটি পাওয়া যায়নি, তাই ওরা এটা বুঝে গিয়েছে যে উঁচু এখনো বেঁচে আছে। এদিকে দিশা গ্যাংয়ের লোকজন আজকে কিছু একটা অ্যানাউন্স করবে, আর সেই অ্যানাউন্সমেন্ট শোনার জন্য ছদ্মবেশ নিয়ে ইয়ন এসেছিল এই ভিড়ের ভিতরে, যেখানে দিশা গ্যাংয়ের লোকজন এবং জাঙ্গো গ্যাংয়ের লোকজনরা বলছিল এখানে এক দল ডাকাত এসে উঠেছিল একটা ইনে, তারা সমস্ত কিছু ডাকাতি করেছে, সেজন্য আমরা ইনটা জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিছু ডাকাতদের আমরা ধরতে পাইনি। তার ভিতরে একটা মেয়ে ছিল আর একটা বাচ্চা ছেলে ছিল, তাই যদি কেউ ওই মেয়ে এবং ছেলেকে ধরিয়ে দিতে পারে তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করা হবে। আর এটা মূলত তারা উঁচুর কথাই বলছিল। এবার আফেই বলে আমাকে বাহিরের পরিবেশটা দেখতেই হবে, কিন্তু যখন ও বাহিরে আসে তখন দুয়ানকে দেখতে পায়। তো দুয়ান আফেইকে দেখা মাত্রই বলে তুমি কে, এবং ও আফেইকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু আফেইয়ের স্কিল দেখে দুয়ান অবাক হয়ে যায়, আর আফেই নিজেও অবাক হয়ে যায় এই মহিলার স্কিল দেখে, কারণ এই মহিলা তার থেকেও অনেক বেশি গুণে ভালো একজন ফাইটার ছিল। দুয়ান ফেইকে বলে তুমি এই পৌষু স্কিল কোথা থেকে পেয়েছো? এটা তো বড় বিদীর্ণ করা স্কিল এবং এটা পারিবারিক সূত্রে মানুষ পেয়ে থাকে। আফেই বলে এটা আমিও পারিবারিক সূত্রেই পেয়েছি, আমার মা আমাকে এটা শিখিয়েছে। তখন দুয়ান বলে আচ্ছা লি জেং তোমার কি হয়? আফেই বলে লি জেং তো আমার নানু হয়। দুয়ান তখন অবাক হয়ে বলে কি লি জেং তোমার নানু হয়? তাহলে আমি তো তোমার নানি। এটা শুনে আফেই বলে কি যা তা বলছেন, আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি? তখন দুয়ান বলে না পাগল হব কেন, সত্যি সত্যি আমি তোমার নানি। আফেই বলে কিন্তু আমার ছোট মামার জন্মের পরেই আমার নানি মারা গিয়েছে, তাহলে আপনি কিভাবে আমার নানি হবেন? ঠিক তখনই আফেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমরা শিয়নকে দেখতে পাই, ও চেনফেইকে দেখতে পেয়েছে। চেনফেই আসলে ওই ইনের ভিতরে পুড়ে মারা যায়নি। চেনফেইকে এখন ওরা প্রচণ্ড কষ্ট দিচ্ছে। স্যার বাই এই কষ্ট সহ্য করতে না পেরে বলে ওরা অনেক কষ্ট দিবে চেনফেইকে, তার চেয়ে আমি চেনফেইকে মেরে ফেলি। এটা বলে স্যার বাই চেনফেইকে মেরে ফেলে, কিন্তু এতে শিয়ন খুবই রেগে যায়। স্যার বাই তখন বলে এটা যদি আমি না করতাম মাস্টার, তাহলে বরং ওরা আরও বেশি কষ্ট দিত চেনফেইকে, আর এই কষ্ট আপনি সহ্য করতে পারতেন না। শিয়ন তখন মনে মনে ভাবে চেনফেই যেহেতু বেঁচে আছে, চেনফেইকে এভাবে মারা হচ্ছিল, তাহলে নিশ্চয়ই আফেই চেনফেইকে বাঁচানোর জন্য আসতো। তাহলে কি সত্যি সত্যি আফেই বেঁচে নেই? না হলে ও তো একবার হলেও এর ভিতরে আসতো। এদিকে আফেই তখন অজ্ঞান হয়েছিল, আর ওদিকে ইনের ভিতরে ফিরে এসেছিল শিয়নের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ও ভেবেছে সবাই মারা গিয়েছে, সেজন্য ওই ইনে ফিরে কিছু রিচুয়ালস পালন করতে শুরু করে। এদিকে আফেই তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। ওদিকে আমরা জিশেনকে দেখতে পাই। জিশেন দেখছিল একটা তরবারি হাতে করে নিয়ে বসে আছে শিয়ন, যে তরবারিটা ও ফেইকে দেওয়ার জন্য চেয়েছিল। ঠিক তখনই একটা লোক এসে জানায় সেন্তিয়ানশুর লোকেরা এখানে জিশেনের খোঁজ করার জন্য আসছে, কারণ জিশেন একজন পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, আর একে যদি সরানো যায় তাহলে সেন্তিয়ানশুর অনেক বড় উপকার হবে। জিশেনকে তখন শিয়ন একটা জায়গায় লুকিয়ে ফেলে, মূলত একটা শেল্পের পিছনে ওকে লুকিয়ে রাখা হয়েছিল। যখন দিশা গ্যাংয়ের লোকজন এখানে ওই জিশেনকে খুঁজতে আছে, তখন আসলে ওরা জিশেনকে কোথাও খুঁজে পায় না। এদিকে আফেই এর ঘুম ভেঙে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে আফেইকে দুয়ানের পরিচারিকা বলে তোমাদের সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। এদিকে সেন্তিয়ানশুর লোকজন জিশেনের ছবি এঁকে হাতে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর সেটাকে সবার সঙ্গে ম্যাচ করে দেখছিল, কিন্তু ওরা জিশেনকে কোথাও খুঁজে পাবে না, কারণ জিশেন এমন জায়গায় লুকিয়ে আছে সেখান পর্যন্ত পৌঁছানো ওদের পক্ষে সম্ভব না। তো এরা এখানকার যত লোক ছিল, মানে ইনের ভিতরে যতজন ছিল তাদের সবাইকেই খোঁজে, কিন্তু কাউকে পায় না। হঠাৎ করেই তখন জিশানের কাশি চলে আসে। তখন এই লোকজনের মনে হয় যে কোথা থেকে কাশিটা আসলো। তখন শিয়ন কাশির অভিনয় করে আর বলে আসলে আমার টিউবারক্লোসিস হয়েছে। এবার এটা শুনে সবাই ভয় পেয়ে বলে আরে এখনই এখান থেকে পালাও, কারণ টিউবারক্লোসিস খুবই সংক্রামক একটা রোগ। তখন সবাই এখান থেকে চলে যায়, আর জিশান ভিতর থেকে বের হয়ে আসে। অল্প একটুর জন্য সে বেঁচে গেল। আজকে শিয়ন না থাকলে যে কি হতো। এরপরে আমরা দেখতে পাই
সেই পরিচারিকা মহিলাটি এদের দুজনকে ডেকে এনে ফেইকে বলে, আসলে দুয়ান যখন এখান থেকে অনেক বছর আগে একবার একটা ট্রিপে যাচ্ছিল, তখন ওর বড় বোনের ছোট্ট ছেলে যার নাম বাউশান, তাকে নিয়েই ও ট্রাভেল করছিল এবং তার সঙ্গে এই পরিচারিকাও ছিল। মাঝপথে ওদের উপরে কারা যেন অ্যাটাক করে, আর তখন লি জেং অর্থাৎ এফএই এর নানা এসে বাঁচিয়েছিল দুয়ানকে। লি জেং বলেছিল, একটা বাচ্চা সহ একটা মহিলাকে তোমরা অ্যাটাক করতে পারো, তোমরা তো কাপুরুষ। আর সেখান থেকেই মূলত দুয়ান প্রেমে পড়ে গিয়েছিল এফএই এর নানার, আর সেখান থেকেও পাঁচটায় আটকে আছে। কিন্তু লি জেং যেহেতু আগে থেকে বিবাহিত ছিল এবং তার সন্তানও ছিল এবং তার মেয়ের বয়স ছিল ম্যাডাম দুয়ানের মতো, তাই লি জেং তাকে রিজেক্ট করে দেয়। এতে দুয়ান খুব কষ্ট পেয়েছিল, আর তারপর ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু এরপরেও একবার দেখা হয়েছিল দুজনের, সেই থেকে ম্যাডাম দুয়ান ওই পাঁচটায় আটকে আছে। এমনকি এফএ এর নানার কারণে সে বিয়ে পর্যন্ত করেনি। ম্যাডাম দুয়ান কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল, মার্শাল আর্ট জগতে সে অনেক বিখ্যাত ছিল এবং তার ভিতরকার কিছু শক্তি সে এফএ এর ভিতর ট্রান্সফার করে দেয়। এফএ এই ভাইটাল এনার্জিটা একদম নিতে পারছিল না বলে এফএ অজ্ঞান হয়ে যায়। আর এদিকে এফএ কে খোঁজার সব রকম চেষ্টা করছিল শি ইউন। এদিকে আমরা ওল্ড ম্যাডাম অংকে দেখতে পাই এবং লিশেংকে দেখতে পাই। এরা জঙ্গলের পথ দিয়ে হাঁটার সময় সেন্তিয়ানশুর ছোট ভাইকে দেখতে পায়, যার একটা চোখ কানা ছিল। একে দেখেই লিশং বুঝতে পারে এই সেই লোক যে তার বাবাকে এখান থেকে অনেক বছর আগে মেরে ফেলেছিল। সেখান থেকে লিশেং ওই লোকটাকে খুঁজছে মারার জন্য। আর আজকে লিশেং ওকে মারার জন্য যখনই ব্যস্ত হয়, তখন ওল্ড ম্যাডাম অং বলে, এখন তোমার শক্তি দিয়ে তুমি ওর সঙ্গে পেরে উঠবে না, তাই আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওর কন্ডিশন কি। এদিকে দেখা যাচ্ছিল ওই কানা লোকটি বেশ অসুস্থ হয়ে পড়েছে। আসলে সে অসুস্থ হয়ে পড়েনি, বরং অসুস্থতার ভান করছিল। এটা দেখে লিশেং মনে করে ও আসলে অসুস্থ হয়ে পড়েছে, আর লিশেং এর মনে হয় এটাই সব থেকে বড় সুযোগ ওকে মারার জন্য। লোকটি দেখাচ্ছিল সে প্রচণ্ড লেভেলের অসুস্থ, কিন্তু লিশেং এখানেই সব থেকে বড় ভুলটা করেছে। দিশা গ্যাংয়ের যতজন লোক আছে তারা সবাই খুব ধূর্ত প্রকৃতির হয়ে থাকে। এই লোকটি লিশেংকে দেখা মাত্রই চিনে ফেলেছিল এই লিশেং যার বাবাকে সে অনেক বছর আগেই মেরেছিল, আর সে আগেই সন্দেহ করেছিল লিশেং তার উপরে আক্রমণ করতে পারে, আর সেজন্যই সে এই অসুস্থতার ভান করেছিল। আর লিশেং এখানেই ফাঁদে পড়ে যায়। লিশেং ওই লোকের সঙ্গে ফাইট করতে গিয়েও পেরে ওঠে না, কারণ লোকটি ছিল অনেক শক্তিশালী। তখন এখানে ওল্ড ম্যাডাম অং চলে আসে। এই মহিলা বৃদ্ধ হলে কি হবে, এর শরীরে ছিল প্রচণ্ড শক্তি, কিন্তু এর শক্তি সেন্তিয়ানশুর শক্তির কাছে কমই ছিল, কারণ সেন্তিয়ানশু কোথা থেকে এখানে হাজির হয়ে যায়। সেন্তিয়ানশুর সঙ্গে তখন ওল্ড ম্যাডাম অংয়ের যুদ্ধ লেগে যায় এবং দুই পক্ষের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ওল্ড ম্যাডাম অং যখন বুঝতে পারে যে তার আসলে মৃত্যু ঘনিয়ে আসছে, তখন সে দ্রুত করে লিশেংকে এখান থেকে পালিয়ে যেতে বলে। লিশেংকে তখন একটা টাওয়েস্ট মাস্টার এসে বাঁচায়। এই টাওয়েস্ট মাস্টারকে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এর কিন্তু আগে অ্যাফের সঙ্গে দেখা হয়েছিল। এই মাস্টার ওখান থেকে ওকে নিয়ে চলে আসে, কিন্তু ওল্ড ম্যাডাম অং মারা যায়। এদিকে আমরা আফাইকে দেখতে পাই। আফাই কল্পনায় দেখছিল শিওনকে, অনেকদিন হলো ওর শিওনের সঙ্গে দেখাই হয়নি। এদিকে শিওন আফাই এর জন্য একটা তলোয়ার কিনেছিল, যেটা ও আফাইকে দিবে বলে ভেবেছে। এদিকে আফাইয়ের জ্ঞান ফিরে আসে। তখন আফাই টাওয়েস্ট মাস্টারের দেওয়ার সেই পুঁথিটা বের করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই টাওয়েস্ট মাস্টার একবার ওকে একটা পুঁথি দিয়েছিল, যে পুঁথিতে কিছু কৌশল লেখা ছিল। আসলে আফাইয়ের শরীরের ভিতরে এখন দুটো ভাইটাল এনার্জি ফাইট করছে এবং ওকে এটাকে কনজিউম করতে হবে। এদিকে আমরা শিওনকে দেখতে পাই, ও একটা ছবি এঁকেছিল এফআই এর এবং অন্য একটা ছবি এঁকেছিল চুচুর। ও চুচুর ছবিটা ও স্যার বাইয়ের কাছে দিয়ে বলে এরকম একটা মুখোশ তৈরি করতে, এবং ওই মুখোশটা পরেই মূলত ওরা ধোকা দিবে আর্মিদের। এদিকে ও চুচু ধরা পড়ে গিয়েছিল ম্যাজিস্ট্রেটের ছেলের কাছে। ম্যাজিস্ট্রেটের ছেলে ওকে দেখা মাত্রই বুঝতে পারে একেই তো সমস্ত আর্মিরা খুঁজে বেড়াচ্ছে, তাই ও আর্মিদের খবর দিয়ে দেয়। এদিকে ও চুচু তখনই ম্যাজিস্ট্রেটের বাড়ির পরিচারিকা সাজে, চাকরানি। এখন চাকরানি সাজার কারণে ওকে কিছু কাপড় কেনার জন্য শহরের ভিতরে আসতে হয়। ওদিকে আমরা দেখতে পাই উ চুচুর মতো একটা মেয়ে দৌড়ে বেড়াচ্ছে, আর তার পিছু পিছু আর্মিরাও ছুটছে। ওটা ছিল নকল উ চুচু, যাকে সাজিয়েছিল সেই ইয়ন। এদিকে আসল উ চুচু সেই কাপড়ের দোকানে এসেছিল, কিন্তু ও প্রচণ্ড ভয় পাচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো বা ও দিশা আর্মিদের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু এদিকে অন্যরকম ফাঁদ তো অলরেডি শিওন পেতেই রেখেছে নকল উচুচু তৈরি করে। তো আসল উচুচু যখন নকল উচুচুকে দেখতে পায়, তখন ও অবাক হয়ে বলে ওই মেয়েটা আমার মতোই দেখতে, কিন্তু এটা কিভাবে হতে পারে। তার কিছুক্ষণ পরে ও যখন লুকিয়ে লুকিয়ে কাপড়ের দোকান থেকে বের হচ্ছিল, ঠিক তখনই ওর সামনে পড়ে যায় শিওনের, এবং ও শিওনকে দেখা মাত্র এটা বুঝতে পারে আসলে ওই নকল উচুচুটা বানিয়েছে শিওন নিজেই। শিওন তখন ওকে জিজ্ঞেস করে অ্যাফে বেঁচে আছে কিনা। উচুচু বলে ও বেঁচে আছে এবং ও এখন ম্যাজিস্ট্রেটের বাড়িতেই আছে, এবং ও দ্রুত করে শিওনকে ম্যাজিস্ট্রেটের বাড়িতে নিয়ে আসে। এখানে সে শিওন দেখতে পায় অ্যাফে এর অবস্থা অনেক খারাপ। দেখা মাত্র জিজ্ঞেস করে কি হয়েছে ওর শরীরে এত শক্তি কেন। এই দুই শক্তি তো
ভিতরে ফাইট করছে। তখন এখানে ম্যাডাম দোয়ান আসে আর বলে, এটা আমার নাচ জামাই নাকি, দেখতে অনেক হ্যান্ডসাম, এটা বলে হাসতে লাগে। কিন্তু ম্যাডাম দোয়ান তখন এফআইকে দেখে বলে, ওর ভিতরে এত শক্তিশালী পাওয়ার আছে, এতক্ষণে তো কনজিউম হয়ে যাওয়ার কথা, এখনও কেন হচ্ছে না। এরপর ম্যাডাম দোয়ান এফআইকে অনেক কথা বলে ওকে আরও উদ্দীপ্ত করতে লাগে। তখনই এফআইয়ের জ্ঞান ফিরে আসে। ওরা বুঝতে পারে এখানে থাকাটা আর নিরাপদ হবে না, তাই এখান থেকে পালানোর জন্য ওরা বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু তখন রাস্তায় ওরা আবারও বিভিন্ন আর্মিদের মুখোমুখি হয়ে যায়। কিন্তু ম্যাডাম দোয়ান ছিল অনেক শক্তিশালী। ম্যাডাম দোয়ান একাই তখন ফাইট করতে লাগে ওই আর্মিদের সঙ্গে। এদিকে তখনও পর্যন্ত শক্তি কনজিউম করেই পারেনি এফআই। কিন্তু শিওনকে যখন জাগো গ্যাংয়ের লিডার এসে আক্রমণ করে, ঠিক তখনই ওর সমস্ত শক্তি ফিরে আসে এবং এফআই তার নিজের তরবারি দিয়ে মেরে ফেলে দেয় জাগো গ্যাংয়ের লিডারকে। আর এই তরবারিটা শিওন ওকে দিয়েছিল। শিওনের এই তরবারি নিয়ে বলে, এটা তুমি কোথায় পেয়েছো? তখন শিওন বলে, এই তরবারিটা তোমাকে দিব বলেই বানিয়েছিলাম। এদিকে নাইন ম্যাডাম দোয়াং তখনও কিন্তু ফাইট করেই যাচ্ছিল এবং এর উপরে অনেক জোরালোভাবে এখন ফাইট করছিল আর্মিরা, কারণ ম্যাডাম দোয়াং ছিল অনেক শক্তিশালী, তাকে হারানো এতটাও সহজ ছিল না। এখানেই চলে আসে এফআই আবারও। প্রথমে তো জাগো গ্যাংয়ের লিডারকে ও মেরেই দেয়, তারপরেও ও আরও অনেক সৈন্যদের মেরে দেয়। ম্যাডাম দোয়ান তখন বলে, এই তো এটাই দেখতে চেয়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই এখানে সেন্তিয়ানশু চলে আসে, আর সেন্তিয়ানশু ছিল এদের সবার থেকে আরও বেশি শক্তিশালী। এদিকে এফআই এর অবস্থা পুরোপুরি ভালো হয়নি। নাইন ম্যাডাম দোয়ানের তো মানসিক ভারসাম্য হারাচ্ছিল এবং এতদিন পাস্টের ভিতরে আটকে ছিলেন উনি। কিন্তু এখন হঠাৎ করেই সামনে সেন্তিয়ানশুকে দেখা মাত্রই তার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। তাই ও এফআইকে বলে, আমি তোমার নানাকে অনেক ভালোবাসতাম, ইভেন তাকে বিয়ে করব বলে সেজেছিলাম, কিন্তু তখন তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল আর আমি জানতে পারি যে আমার কারণেই নাকি তোমার নানা মারা গিয়েছে। আর তাকে মারার পিছনে যে দায়ী ছিল সে হলো সেন্তিয়ানশু। শেষ বেলায় তার নানা অর্থাৎ লি জেং কিছু মুক্তা দিয়ে রেখেছিল নাইন ম্যাডাম দোয়ানের জন্য। মূলত লি জেং এর পক্ষ থেকে এটা ছিল এক ধরনের উপহার। কিন্তু যখন লি রং অর্থাৎ আফেই এর মা এসে সমস্ত কথা জানায় নাইন ম্যাডাম দোয়াংকে যে তার বাবা মারা গিয়েছে শুধুমাত্র সেন্তিয়ানশুর জন্য এবং এর পিছনে নাইন ম্যাডাম দোয়ানও কিছুটা দায়ী, কারণ সেন্তিয়ানশু এবং নাইন ম্যাডাম দোয়ান এরা দুজনে ছিল একে অপরের শত্রু। এদিকে সেন্তিয়ানশুর হাত ছিল একটা লোহার হাত, কারণ তার হাত কাটা ছিল, তাই সে লোহার হাত লাগিয়ে রেখেছিল। নাইন ম্যাডাম দোয়ান আজকে ওর লোহার হাতটি খুলেও নিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে সেন্তিয়ানশু তার পুরো শক্তি দিয়ে নাইন ম্যাডাম দোয়াংকে এমনভাবে আঘাত করে যে ম্যাডাম দোয়ান আর বেঁচে থাকতে পারে না। আর শেষবার মৃত্যুর আগে সে চোখের সামনে বারবার লি জেংকেই দেখে যাচ্ছিল। এদিকে আমরা স্যার বাইকে দেখতে পাই। স্যার বাইয়ের সঙ্গে উচুচুকে পাঠিয়ে দিয়েছিল শিইয়ন আর বলে দিয়েছিল তারা কোনো একটা ইনে এসে দেখা করবে। ওদিকে এফআই অসুস্থ ছিল আর এফআইকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে আসে শিইয়ন। জঙ্গলের ভিতর থেকে এফআই যখন কিছুটা সুস্থ হয়ে যায় তখন এফআইকে নিয়ে একটা ইনে চলে আসে শিইয়ন। আর এখানেই মূলত স্যার বাইয়ের সঙ্গে ওর দেখা করার কথা আছে। এখানে আসার পরে ওরা আরও একটা ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হয়। এটা হলো ইয়ন পেই। এ হলো আজুরে ড্রাগন মাস্টারের সাবঅর্ডিনেট। এ এসেছে তার ভাইকে খুঁজতে, আর এই হলো ওর ভাই, আর এর নাম হলো নর্থ ব্লেড। এটা ওর উপাধি, মানে এ অনেক বেশি শক্তিশালী। এফআইকে বলা হতো সাউথ ব্লেড এবং এই লোকটিকে বলা হতো নর্থ ব্লেড। এখানে এসে আরও কিছু মার্শাল আর্টস হিরোদের সঙ্গে দেখা হয়ে যায় ওদের দুজনে। এখানে এদের ভিতরে কিছু জটিলতা ছিল, মানে পারিবারিক কিছু জটিলতা ছিল। এই লোকটি অনেকদিন পরিবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ওরা যখন এই ইন থেকে বের হতে যাবে ঠিক তখনই পিছন থেকে জেনারেল ওয়েন এসে মহারাজা বলে ডাকতে লাগে। এই মহারাজা কাকে বললে এফআই বুঝতে পারে না, কিন্তু এই মহারাজা ওরা বলছিল শিইয়নকে। আর উচুচুও ছিল তখন জেনারেল ওয়েনের সঙ্গেই, যেহেতু ওদের এখানে দেখা করার কথা ছিল। কিন্তু শিইয়ন বেশ ইতস্তত বোধ করে, যেহেতু এফআই এর সামনে জেনারেল ওয়েন তাকে ইম্পেরর বা রাজা বলে ডাকছে। এতে বেশ অবাক হয়ে গিয়েছিল এফআই নিজেও। এফআই উচুচুর সঙ্গে জিজ্ঞেস করে বলে, শিইয়ন রাজা? ও কোন রাজ্যের রাজা? তখন উচুচু বলে ও প্রিভিয়াস ডাইনেস্টির নাকি রাজা, কিন্তু বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। শিইয়নের খুব লজ্জা করে এফআই এর সামনে, কারণ এফআই কেউ নিজের পরিচয়টা এখনো পর্যন্ত দেয়নি। আর এফআই এখন ওর পরিচয় জানতে পেরে খুব রেগে যায়। ও শিইয়নকে বারবার ওর পরিচয় জিজ্ঞেস করেছিল, কিন্তু শিইয়ন কখনো ওর পরিচয় দেয়নি, বরং বলেছে ওর কোনো বাবা মা নেই, ও একটা সাধারণ ছেলে এবং ও উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়। আর এখন কিনা জানতে পারলে আসলে শিইয়ন কোনো উড়নচণ্ডী ছেলেই নয়, বরং বাড়ি থেকে পালানো একটা রাজা। ভাবা যায় এগুলো? আর জেনারেল ওয়েন এসে শিইয়নের কাছে এটাই দাবি করে আর বলে, আপনাকে এক্ষুনি রাজ্যে ফিরে যেতে হবে, ওখানে আমাদের লিড দেওয়ার মতো কেউ নেই। কিন্তু শিইয়ন বলে দেয় যে ও কোনোভাবেই এখন রাজ্যে ফিরে যাবে না।
সেই ইয়ন জেনারেল ওয়েনকে বলছিল আমি এখন থেকে অ্যাফে এর সঙ্গে থাকবো, কিন্তু অ্যাফে মুখ গোমরা করে বলে আমি কোনো রাজাকে চিনি না যে তাকে সাথে রাখবো। এদিকে ইয়েনফেই তার ভাইকে বারবার বলছিল তার সঙ্গে ফিরে যাওয়ার জন্য, কিন্তু নর্থ ব্লেড কোনোভাবেই ফিরে যাবে না। অ্যাফেই তো শিওনের সঙ্গে কথা পর্যন্ত বলছিল না, তাই শিওন একটা কাঠির মাথায় একটা চিঠি লিখে সেটাকে আবার অ্যাফেই এর জানালা পর্যন্ত পৌঁছে দেয়, কারণ এরা দুজন ছিল দুই রুমে। তাতে অনেকবার সরিও বলে, ইভেন নিজে এসে ওকে বারবার সরি বললেও অ্যাফেই একদমই ওর কথা শোনে না, শুধুমাত্র বেচারার পায়ে পড়তে বাকি ছিল। তখন ফেই আর কি করবে, ওর সঙ্গে অনেক ঝগড়াঝাটি করলেও ফেই তো ওকে ফেলতে পারে না। তাছাড়া শিওন তো পুরো একটা উইকিপিডিয়া, মানে ওর কাছে নেই এরকম কোনো তথ্য আপনারা খুঁজে পাবেন না। যে কোনো তথ্য, যে কোনো বিস্তারিত ও সব কিছু জানে। যেমন এখানে এখন আজুরের ড্রাগন মাস্টার এসেছিল নর্থ ব্লেডকে খুঁজতে, তো এই মুহূর্তে ওরা পালানোর চেষ্টা করে, কারণ আজুরের ড্রাগন মাস্টার ছিল নর্থ ব্লেডের একদম বড় রকমের শত্রু। ওরা কোনো রকমে একটা গোপন কক্ষ দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে আসে, কিন্তু আজুরের ড্রাগন মাস্টার ওদেরকে খুঁজে বের করে। কিন্তু শিওনের সূক্ষ্ম বিচার বুদ্ধির জন্য ওরা বারবার বেঁচে যায়। এরপরে ওরা একটা পাহাড়ের গুহার ভিতরে চলে আসে। এখানে নর্থ ব্লেড সাউথ ব্লেডকে অর্থাৎ অ্যাফেইকে কিছু দীক্ষা দেয়, কারণ তার ভিতরে অনেক কিছু দীক্ষা ছিল যেগুলো ছিল না অ্যাফেইয়ের, তো সেগুলো সে অ্যাফেইকে দিয়ে দেয়। এই নর্থ ব্লেড এমন অনেক স্কিলই জানতো যা পৃথিবীর কেউ জানতো না, কিন্তু এইসব সম্পর্কে ভালো জ্ঞান ছিল আমাদের শিওনের। এই আজুরের ড্রাগন মাস্টার ফেইয়ের উপরেও ক্ষেপে গিয়েছিল, কারণ ফেই ওর যাত্রাপথে বারবার বাধা সৃষ্টি করছিল, কিন্তু নর্থ ব্লেড বুঝেই যায় একে মারতে হলে ওকে মরণ বিষটা এবার পান করতে হবে। এজন্য নর্থ ব্লেড তার সমস্ত শক্তি দিয়ে আজুরের ড্রাগন মাস্টারকে মারার জন্য তার সোল সিকেল নিডেল ব্যবহার করে, আর সেটা দিয়ে আজুরের ড্রাগন মাস্টারকে হারিয়ে দেয়, কিন্তু সে নিজেও এখানে মারা পড়ে। আর এটা ছিল একটা শক্তির লড়াই। এই শক্তিতে নর্থ ব্লেডের মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুতে ওরা সবাই অনেক বেশি কষ্ট পেয়েছিল। এদিকে আমরা আবার দেখতে পাই লিশেংকে। লিশেং কিন্তু সেই টাওয়েস মাস্টারের সঙ্গে অনেক ঘুরে ঘুরে অনেক দীক্ষায় লাভ করেছে এবং আস্তে আস্তে অনেক ম্যাচিউরও হয়ে উঠেছে। এদিকে ফেই এবার উ চুচুকে নিয়ে কোনো রকমে 48 শক্তিশালী সংগঠনে ফিরতে পারলেই বাঁচে। এই পথে ফিরতে গিয়ে ওর যে কত কিছুর মুখোমুখি হতে হয়েছে তা তো ওরা নিজেরা কল্পনাও করতে পারেনি। কিন্তু ফেইয়ের শরীরে এখন আরও একটা বড় ভাইটাল এনার্জি চলে আসার কারণে ফেই পুনরায় অজ্ঞান হয়ে যায়। ফেইকে নিয়ে আরও একটা সিটির উদ্দেশ্যে যাত্রা করে শিইয়ন। ঠিক তখনই এখানে ওর জেনারেল ওয়েনের সঙ্গে দেখা হয়। জেনারেল ওয়েনকে তখন শিইয়ন বলে ও চুচুকে নিয়ে কোনো রকমে পৌঁছে দিতে 48 শক্তিশালী সংগঠনে, আর 48 শক্তিশালী সংগঠনে ও চুচুর সঙ্গে ওরা পুনরায় মিট করবে, কারণ উ চুচুর ফাইনাল ডেস্টিনেশন হলো 48 শক্তিশালী সংগঠন। উ চুচুকে জেনারেল ওয়েনের সঙ্গে পাঠিয়ে ও ফেইকে নিয়ে অন্য শহরে যেতে শুরু করে। এদিকে অ্যাফেই এবং লিশেংকে খোঁজার জন্য ওদের বোন লিলান অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে, আর সেজন্য ওকেও বাইরে আসার পারমিশন দিয়েছে লিরং। এদিকে এরা যখন জঙ্গলের ভিতরে এসেছিল ঠিক তখন লিশেংয়ের সঙ্গে দেখা হয়ে যায় উ চুচুর, কিন্তু লিশেং বুঝতে পারে যে আশেপাশে দিশা গ্যাংয়ের লোকজন রয়েছে এবং এখানে ওরা ওত পেতে বসে আছে এদেরকে ধরার জন্য। লিশেং তখন উ চুচুকে তার তরবারিটি দিয়ে বলে আমি একটু সামনের দিকটা পরীক্ষা করে আসি, আর তারপরে লিশেং ওর মেধা দিয়ে এদের সবাইকে বোকা বানিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে লিশেংয়ের দেখা হয় জেনারেল ওয়েনের সঙ্গে। জেনারেল ওয়েন বলে আপনাকে তো চিনলাম না, উ চুচুকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি কে? তখন লিশেং বলে আমি 48 শক্তিশালী সংগঠন থেকে এসেছি, আমার নাম লিশেং। উ চুচু তখন বলে আচ্ছা, তার মানে আপনি আফেইয়ের ভাই তাই তো? জেনারেল ওয়েন তখন বলে আমি উ চুচুকে নিয়ে 48 শক্তিশালী সংগঠনের দিকেই যাচ্ছিলাম, যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি তাই ওকে আপনার হাতে ছেড়ে দিয়ে গেলাম। আমি আবার আমার ক্যাম্পে ফিরে যাচ্ছি। আর যেহেতু উ চুচুকে রক্ষা করার দায়িত্ব নিয়েই মূলত বাসা থেকে বের হয়েছিল লিশেং, তাই এটা তো ওর বড় দায়িত্ব। এদিকে আমরা এদের দুজনকে দেখতে পাই। শিইয়ন ম্যাডাম নিচাং নামের একটা লোককে খুঁজে বেড়াচ্ছিল। মূলত উনি একজন মহিলা। এবার একে খোঁজার জন্য ও একটা ছদ্মবেশ ধারণ করে, যেখানে ও একটা বৃদ্ধর ছদ্মবেশ নিয়েছিল এবং এই ছদ্মবেশ নিয়ে ওর বেশ লাভও হয়েছিল। ও সত্যি সত্যি ম্যাডাম নিচাংকে খুঁজেও পেয়ে যায়, আর এরপরে আফেইকে নিয়ে সোজা ম্যাডাম নিচাংয়ের কাছে চলে আসে। ম্যাডাম নিচাং প্রথমে তো আফেইয়ের কোনো চিকিৎসা করতে চাইছিল না, কিন্তু পরে আফেইকে এখানে থাকতে দেয় আর ওর চিকিৎসাও করায়। আর
অ্যাফে একদম সুস্থ হয়ে যায়। এসব করার পিছনেও একটা কারণ ছিল, কারণ ম্যাডাম নিচাং ছিল আসলে অ্যাফে এর নানার খুব ভালো বন্ধু। এদিকে লি শেং এর খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল উচুচুর সঙ্গে। অন্যদিকে আমরা লি লানকে দেখতে পাই ও অ্যাফে এবং লি শেংকে খোঁজার জন্য বাইরে বের হয়েছিল। এখানে ওর খুব লড়াকু একজন সৈনিকের সঙ্গে দেখা হয়, এর নাম ইয়াং জিন। এ ছিল অনেক বেশি ফাইটিংয়ে স্কিল্ড এবং এর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল লিলানের। এরপরে আমরা দেখতে পাই ম্যাডাম নিচাংয়ের এখানেই এসে দেখা হয়ে গিয়েছিল লিলানের সঙ্গে অ্যাফেয়ের, কারণ ও খুঁজতে খুঁজতে নিচাং পর্যন্ত চলেই এসেছে। ওদের সঙ্গে ম্যাডাম নিচাং গল্প করে বলে যে লিজেং আমার অনেক ভালো একজন বন্ধু ছিল, মার্শাল আর্টের দুনিয়ায় তার নাম জানে না এরকম কোনো মানুষই নেই। সে আমাকে একবার একটা তলোয়ার দিয়েছিল, আজকে অ্যাফেই এই তলোয়ার আমি তোমাকে দিচ্ছি। আসলে লি লানের সঙ্গে আসায় এই যে লড়াকু সৈনিক যার নাম ইয়াং জিন, এ যদি কোনো সৈনিককে দেখে তাহলে তাকে ফাইটিং ম্যাচ খেলতে আহ্বান জানায়। এখানে এসে ওই অ্যাফেইকেও একবার আহ্বান জানিয়েছিল, কিন্তু অ্যাফেই ওকে হারিয়ে দেয়। আর অ্যাফেই একে হারাতে পেরেছিল শুধুমাত্র মাদাম নিচাংয়ের ওই তরবারির জন্যই, যেটা মূলত লি জেংয়ের ছিল, মানে অ্যাফেইয়ের নানার। এরপরে ওরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে আবার 48 শক্তিশালী সংগঠনের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে উচুচুর সঙ্গে লিসিংয়ের খুব ভালো ভাব হয়ে যায়। আস্তে আস্তে ওরা একটা শহরে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এই শহরে লি লান এবং ওই শক্তিশালী লড়াকু সৈনিক ইয়াং জিং হেঁটে বেড়াচ্ছিল, আর হাঁটতে হাঁটতেই লি লানের সঙ্গে লিসিংয়ের দেখা হয়ে যায়। ও তো ভাইকে দেখে জড়িয়ে ধরে আর বলে, অবশেষে আমি তোমাদের সবাইকেই খুঁজে পেয়েছি, চলো আমরা এবার বাড়ি ফিরে যাব।